হাজির হয়ে গেলাম একদম নতুন একটি ড্রামার গল্প নিয়ে। আজকের ড্রামাটির নাম হলো এ বিউটিফুল লাইফ। মূলত এটি একটি রোম্যান্টিক ড্রামা। আশা করছি গল্পটি ভালোই লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে 5 বছর আগের ঘটনা দেখানো হয়। বিদেশে একবার গল্পের নায়িকা চিন ফেই আর নায়ক সিংয়ের এভাবে দেখা হয়েছিল। ফেই একটু সামনে এগোতেই এখানে জোরে এক ব্লাস্ট হয়। এর সাথেই কাহিনী বর্তমানে চলে আসে। ফেই এখন খুবই ফেমাস একজন অভিনেত্রী, কিন্তু ওর ভাগ্যটা খুবই খারাপ। অকারণেই বিভিন্ন কন্ট্রোভার্সিতে ফেঁসে যায়। সম্প্রতি ওর এক ড্রামা খুবই হিট হয়েছে, যেখানে ওর ভিলেনের রোল ছিল। এই সময় ওর অ্যাসিস্ট্যান্ট আর বন্ধু কেফেই ওকে কল করে, তুমি মেইন গেট দিয়ে বের হইও না, মিডিয়া তোমার অপেক্ষা করছে। কারণ লয়ার হিয়ের সাথে তোমার ক্লোজ ছবি কেউ পোস্ট করেছে। সবাই এতে বলা বলি করছে ড্রামার চরিত্রের মতো তুমি নাকি মিস্টার হিয়ের ওয়াইফ থেকে তাকে কেড়ে নেয়ার চেষ্টা করছো। আসলে তো মিস্টার হি ওর একজন বন্ধু। ফেই জলদি ওয়াশরুমে গিয়ে নিজের গেট আপ চেঞ্জ করে নেয়, কিন্তু শেষমেশ সবাই ওকে চিনে ফেলে আর ওর পিছু পড়ে যায়। কেফেই আবার ট্রাফিকে আটকে গেছে, তাই ফেইকে বেসমেন্টে যেতে বলে। সেখানে এক ব্ল্যাক অডি রাখা আছে। এ সময় সিং কোথাও যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছিল। ফেই নিজের গাড়ি ভেবে সেটাতে উঠে পড়ে। সিং দেখে ওর পিছু অনেক রিপোর্টার, তাই সিংও ওকে লিফট দেয়। এ সময় ফেইয়ের কাছে ওর ম্যানেজার র্যানের কল আসে। তোমাকে কতবার বলেছি এত দয়া দেখানোর দরকার নেই, তুমি জিনাকে সাহায্য করেছ, আরও তোমাকেই ফাঁসিয়ে দিয়েছে। আসলে ফেই লয়ার হিয়ের কাছে গিয়েছিল জিনার সমস্যার সমাধান করতে। ফেই যখন জিনাকে বলে মিডিয়াতে ব্যাপারটা ক্লিয়ার করতে, জিনা বলে আমি এসবে জড়াতে চাই না। মানে কত বড় খারাপ। এর মাঝে কেফেই ওকে কল করে বলে ড্রাইভার বলল তুমি নাকি এখনও গাড়িতে যাওনি। ও ভেবে নেয় এই ছেলে ওকে অপহরণ করছে আর ওর উপর হামলা করে বসে। তুমি কি কোনো রিপোর্টার নাকি আমার কোনো ক্রেজি ফ্যান? আর ওর শরীর চেক করতে থাকে কোনো রেকর্ডার আছে কিনা। সিং বলে তুমি ভুল ভাবছ, তুমি যা করছো এর জন্য কিন্তু আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করে দিব। সিং ওকে দেখায় ও তো নিজের ফ্লাইটে যাচ্ছিল, আর ফেইয়ের কারণে সেটা ক্যান্সেলও হয়ে গেছে। এবার ফেই ওকে সরি আর ধন্যবাদ বলে গাড়ি থেকে নেমে যায়, কিন্তু এই রাস্তাতে কোনো গাড়িই ছিল না। তখনই সিং আবারও ওর কাছে আসে। ও জানে ফেই এখানে গাড়ি পাবে না। ফেই খুশি হয়। এ সময় ও গাড়িতে নিজের ফ্যান ক্লাবের পিলো দেখতে পায়। সিং ঘাবড়ে যায়। আসলে সিং ফেইয়ের অনেক বড় একজন ফ্যান ছিল, কিন্তু ফেইকে সেটা বুঝতে দিতে চাচ্ছিল না। ও বাহানা মেরে বলে আমার বন্ধু ইয়ানজি আমাকে এটা দিয়েছিল, ও তোমার ফ্যান। এ সময় ও গান ছাড়লে সেটাও ফেইয়ের ড্রামার গান ছিল। ফেই আবারও ওকে সন্দেহ করে আর সোজা ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ফেইয়ের কথা, এই ক্রেজি ফ্যান আমাকে অপহরণ করার চেষ্টা করেছে, তবে পুলিশ তো সব তথ্য বের করেছে। ফেই নিজেই ওই গাড়িতে ঢুকেছে। আর সিং তো খুবই ভালো একজন ডাক্তার। ম্যানেজার র্যান সিংয়ের কাছে অনেক মাফ চাচ্ছিল, আর এটাও বলে আসলে ফেইয়ের মনটা খুবই ভালো। আপনি যে হাসপাতালে জব করেন প্রতি বছর ফেই সেখানে ডোনেট করে। র্যান ফেইকে বলে ওকে সরি বলতে। ফেই তো কোনোভাবেই ওকে সরি বলতে চাচ্ছিল না। শেষে এক কাগজে ওকে সরি লিখে দেয়। সিংয়ের কাছে ফেইয়ের এসব আচরণ খুবই কিউট লাগে। যাই হোক, ফেইয়ের ওই কন্ট্রোভার্সির জন্য অনেকেই ওর সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিচ্ছিল। র্যান তো খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সিংকে দেখি সুদর্শন হওয়ার সাথে সাথে ও খুবই দয়ালু আর মিষ্টি স্বভাবের, যার ফলে শুধু যুবতীরাই না, আন্টি এমনকি দাদি মায়েরাও ওকে খুবই পছন্দ করে। ওরা লিংকং গ্রামের এক হাসপাতালে কিছু ইকুইপমেন্ট ডোনেট করতে চাচ্ছিল, কিন্তু এর জন্য ওদের ফান্ড কম হচ্ছিল। এ হলো সিংয়ের কলিগ আর বন্ধু জি চ্যাং। পরের সিনে সিং ম্যানেজার র্যানের সাথে দেখা করে, যেন ফেই এবার জলদি ডোনেশনটা করে দেয়। ও আরও বলে আমাদের মেডিকেল টিম ওই গ্রামের হাসপাতালে ভলেন্টিয়ারের কাজ করবে। সেখানে যদি ফেই 2 সপ্তাহের জন্য যায় ভালো হবে। র্যানের কাছেও এই আইডিয়াটা ভালো লাগে। এতে করে ফেইয়ের ইমেজ ভালো হবে। সিং বাড়ি এসে ফেইয়ের সরি লেখা কাগজটা ফ্রেমে রেখে দেয়। এতেই আমরা বুঝতে পারি ও ফেইকে কতটা পছন্দ করে।
পরদিন সবাই ভলেন্টিয়ারের কাজের জন্য সেই গ্রামে যাচ্ছিল। কেউ জানতো না এখানে ফেইও আছে। স্টাফরা ফেইয়ের ওই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলছিল। কেউ ফেইকে কথা শোনাবে, এটা তো সিং সহ্য করতে পারবে না, ও সেই মেয়েটাকে কথা শোনায় দেয়। ফেই কিন্তু এতে খুশিই হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেই বলে, আমি ভলেন্টিয়ারের কাজ করতে হলে মন থেকে করব, নিজের ইমেজ ভালো করার জন্য সেটা করব না। র্যান এয়ারপোর্টে মিডিয়া পাঠিয়ে দিয়েছে যেন সবাই এ ব্যাপারে জানতে পারে। এজন্য ফেই র্যানকে কিছু না বলেই ট্রেনে করে চলে এসেছে, যেন কোনো রিপোর্টার ওকে না দেখে। সিং ওকে এখানে দেখে অবাক হয়। এরপর ওরা তিনজন সেই হাসপাতালে যাচ্ছিল। ফেই বলে, যতই লুকানোর চেষ্টা করো, আমি জানি তোমার ভেতর আমার এক ক্রেজি ফ্যান লুকিয়ে আছে। তবে শুনে রাখো, আমি কখনোই আমার ফ্যানের প্রেমে পড়ব না। ওর কথা শুনে সিং হাসে। এর মাঝে এখানে পাহাড় ধসে পড়ে আর বালুর ঝড় হতে শুরু হয়। সিং কোনোভাবে ওদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু আশেপাশের অনেকেই আহত হয়ে গেছে। শিশি নামের বাচ্চাটি চাপা পড়ে গেছে, ওর পায়ে রড ঢুকে গেছে। এখানে নেটওয়ার্ক ছিল না। কেফেই আহত লোকদের নিয়ে হাসপাতালে যায় আর সাহায্য আনতে যায়। এ সময় বৃষ্টি শুরু হয়। ওরা দুজন শিশিকে ঢেকে রাখে। এভাবেই রাত হয়ে যায়। শিশি হুঁশে এসে বলে, আমি একজন অ্যাথলেট, আমি কি আবারও দৌড়াতে পারবো? ফেই ওকে হুঁশে রাখার জন্য গান গাইতে থাকে। সিং এক নজরে ওকেই দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলা সিং এই গানটাই গাচ্ছিল। ওর বন্ধু ওর সামনে ডান্স করছিল। বর্তমানে রেস্কিউ টিম এখানে চলে আসে। এর মাঝে ফেই বেহুশ হয়ে যায়। সিং ওকে কোলে করে নিয়ে যেতে থাকে। সকালবেলা ফেই হুঁশে আসতেই শিশিকে দেখতে যায়। ভেতরে শিশি আর সিং ফেইয়ের ড্রামাটা দেখছিল। ভিলেন রোলের কারণেই অনেকেই ফেইকে অপছন্দ করে। শিশিও তাদের মাঝের একজন। ফেই ওদের সব কথা শুনতে পায়। ওদিকে ফেই জিচ্যাংয়ের কাছে সাহায্য চাইতে যায় ওর ক্লোজেট ঠিক করে দিতে। জিচ্যাং বলে, এর থেকে আমার রোগীর কাছে যাওয়া বেশি জরুরি। ফেইয়ের ডাকনাম ছিল কফি। জিচ্যাং ওকে জ্বালাতে ওকে মিল্ক টি বলে ডাকে। ফেই তো এতে রেগে যায়। কিছুক্ষণ পর জিচ্যাং যখন কাপড় চেঞ্জ করছিল, ফেই গিয়ে ওর ভিডিও করে ফেলে আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে। তুমি যদি আমার ক্লোজেট ঠিক করে না দিয়েছ, তাহলে আমি এটা অনলাইনে পোস্ট করে দিব। জিচ্যাংও বাধ্য হয়ে ওর কাজ করতে রাজি হয়। ফেই এখানে শিশির অনেক খেয়াল রাখছিল, কারণ শিশি অনাথ ছিল। রাতের বেলা ফেই বাহিরে ডান্স করছিল। একটু পরই ওর কোমরে ব্যথা শুরু হয়। উপর থেকে সিং ওকে দেখতে পায়। এ সময় চিকেন স্যুপের স্মেল পেয়ে ফেই রান্নাঘরে চলে আসে। ওর তো খুবই লোভ লাগছিল। সিং বলে, এটা জিচ্যাং বানিয়েছে, খেতে পারো, ও বুঝতে পারবে না। সিং বলে, তুমি অনেক ভালো ডান্স করছিলে, ও সময় তোমার চোখে সুন্দর এক চমক ছিল। তুমি ডান্সার না হয়ে অ্যাক্ট্রেস কেন হলে? ফেই বলে, কারণ অ্যাক্টিংয়ে বেশি টাকা পাওয়া যায়। বুঝাই যাচ্ছিল কথাটা ও মন থেকে বলেনি। আসলে একটা সময় ফেই ডান্সার ছিল। বড় বড় কম্পিটিশনে গোল্ড মেডালও জিতেছে। কিন্তু 5 বছর আগে কোনো সমস্যার কারণে ওকে ডান্স ছাড়তে হয়েছিল। একটু পর এখানে জিচ্যাং চলে আসে। ও দেখে ওরা দুজন ওর সব স্যুপ খেয়ে ফেলেছে। পরদিন ওরা জানতে পারে ইমার্জেন্সি শিশির সার্জারি করতে হবে, কিন্তু এখানে কোনো সার্জন ছিল না, যার ফলে সিং এখন শিশির সার্জারি করবে। ফেই বলে, ও তো সার্জন না। নার্স বলে, চিফ সার্জনের আন্ডারে ওর ট্রেনিং হয়েছিল। সিং অনেক ভালো সার্জারি করত, কিন্তু 5 বছর আগে ও কী কারণে সার্জারি ছেড়ে দিয়েছে সেটা কেউ জানে না। ওদিকে সিং অপারেশন থিয়েটারে যেতে খুবই ঘাবড়াচ্ছিল। অতীতের এক ঘটনা দেখানো হয়। সিং যখন এক সার্জারি করছিল, সেখানে ব্লাস্ট হয়েছিল। এমন কোনো ঘটনা হয়েছে যেটার দাগ এখনও ওর মন থেকে কাটেনি। বর্তমানে শিশির সার্জারিটা ভালো মতো হয়ে যায়, কিন্তু একটু পরই শিশির অনেক জ্বর চলে আসে। ও যদি জলদি হুঁশে না আসে, ও আর কখনোই দৌড়াতে পারবে না। ফেইয়ের খুবই খারাপ লাগে। তুমি সার্জারি করতে না পারলে কেন করেছ? কিছু সময় পর ওরা জানতে পারে শিশি এখন সুস্থ হয়ে গেছে। এতে ফেই খুশি হয় আর সিংকে সরি বলে। আসলে শিশির মাঝে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম। স্বপ্ন ভেঙে যাওয়াটা কতটা কষ্টকর সেটা আমি জানি। আমি একজন ডান্সার ছিলাম,
একদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় কম্পিটিশনে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। সেখানে এক টেরর অ্যাটাক হয়। তখন একজন আমার জীবন বাঁচিয়েছিল, তবে আমার স্বপ্নটা চিরতরে ধ্বংস হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি ওই লোকটা আমার জীবন না বাঁচালেই ভালো হতো। এসব শুনে সিংয়ের মনটা খারাপ হয়, কারণ ওই তো ফেইকে বাঁচিয়েছিল। সিং ওর আইডিতে চিন জাওফেই নাম দেখে অনেক খুশি হয়েছিল, তবে ফেইয়ের সিংয়ের কথা মনে নেই। আজ এখানের এক রোগী ফেইকে চিনে ফেলে, ওর সাথে ছবিও তোলে। ফেই ওনাকে বলে যেন ব্যাপারটা কাউকে না জানায়, কিন্তু এই আন্টি এখানে সবাইকে জানিয়ে দেয়। একদিন রাতে ফেই যখন চুল ওয়াশ করছিল, হঠাৎ এখানের পানি আর লাইট চলে যায়। ও টুস করে পড়ে যায়। শব্দ শুনে সিং এখানে চলে আসে। ফেই তো খুবই লজ্জা পাচ্ছিল। সিং ওকে ছাদে এনে ওর সাহায্য করে, সাথে ওর জন্য নুডলসও বানায়। সিং ওর অনেক খেয়াল রাখছিল, যেটা ফেইয়ার ভালোই লাগে। কিছুদিন পর মিড অটাম ফেস্টিভ্যাল চলে আসে। এখানে তেমন কিছুই ছিল না। ফেই সবার জন্য কিছু করতে চাচ্ছিল। ফেই কেফেইকে অনেকগুলো কাজ দেয়। কেফেই আবার জিচ্যাংয়ের সাহায্য নিতে যায়। এর বদলে ওকে মিল্ক টিও দেয়। জিচ্যাং বলে, সরি, আমি কফি পছন্দ করি। কফি লজ্জা পেয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো? জিচ্যাং বলে, আমি তো কফি খাওয়ার কথা বলেছি। কফি লজ্জা পেয়ে যায়। এরপর কফি তো ওকে দিয়ে অনেকগুলো কাজ করায়। সন্ধ্যাবেলা ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। ফেই সবার জন্য গান গাচ্ছিল। সবাই ভাবে ও খুবই ভালো গান গাইবে, কিন্তু খুবই বাজে গান গাইছিল। এ সময় বৃষ্টি শুরু হলে সিং ওর জন্য ছাতা নিয়ে আসে। সিং সব সময়ই ওর সাহায্যের জন্য পৌঁছে যায়। এখানে সবাই বুঝতে পারে ফেই আসলে ভালো একটা মেয়ে। সিংও ওর অনেক প্রশংসা করে। ফেই বলে, চলো, এর বদলে তোমাকে আরেকবার গান শুনিয়ে দেই। সিং এই টর্চার আবারও নিতে চাচ্ছিল না। ও বলে, এখন তো সবাই ঘুমাচ্ছে, সবার সমস্যা হবে। সিং ওকে চেক করে ওর জ্বর হয়েছে কি না। ফেইয়ের হার্টবিট ফাস্ট হয়ে যায়। সিং বলে, তোমার তো জ্বর নেই, কেন ব্লাশ করছো? ফেইও ওকে বলে, তোমারও তো জ্বর নেই, তুমি কেন ব্লাশ করছো? দুজনই নার্ভাস হয়ে যায়। কফি ওদের সব কথা শুনতে পায়। ও আবারও জিচ্যাংকে ঘুষ দিয়ে সিংয়ের ব্যাপারে জানতে যায়। তোমার বন্ধু কি একটা বখাটে নাকি? ও ফেইয়ের কেন এত সাহায্য করছে? জিচ্যাং বলে, আমার বন্ধুর নামে বাজে কথা বলবে না। সিং এখন পর্যন্ত কোনো প্রেমই করেনি, তবে এক নায়িকাকে ও খুবই পছন্দ করে। কফি বলে, সেটা কি ফেই? জিচ্যাং আর কিছুই বলে না। পরদিন কাজের বাহানায় সিং ফেইকে সুন্দর এক জায়গায় নিয়ে যায়। ফেইয়ের পা মুচকে গেলে সিং ওকে পিঠে করে সামনে নিয়ে যায় আর থেরাপির মাধ্যমে ওর পাটা ঠিক করে দেয়। ফেই বলে, তুমি তো এটা প্রথমেই করতে পারতে। সিং লজ্জায় বাহানা মারে। আসলে তো ও বাহানা খুঁজছিল ফেইয়ের কাছে থাকার। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেই যখন স্কুলে ছিল, কিছু বাচ্চা এক ছেলেকে বুলি করত, যাকে ওরা চাব্বি বলে ডাকত। সে আর কেউ না, সিং ছিল। ফেই সবসময় ওকে বুলি থেকে বাঁচাতো। ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়েছিল। সিংয়ের একবার সিঙ্গিং পারফরম্যান্স ছিল। ফেই ওকে চিয়ার করার জন্য ওর সাথে ডান্স করে। বর্তমানে কফি ওদের জানায় ফেইকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখি ফেই ওর পার্সেল নিতে গিয়ে হারিয়ে গেছে। তখনই ওর সামনে এক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ভেতর থেকে হাল্কের মতো একজন বের হয়ে আসে, যার নাম ইয়ানজি। ভেতরে আরেকজন ছিল। ওরা দুজন মিলে লোকটিকে বাঁচায়। একটু পর সিং এখানে চলে আসে। ও ফেইয়ের দিকে যেতেই নিচ্ছিল, তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। সিং ভয়ে জাওফেই জাওফেই বলে চিল্লাতে থাকে, যেটা ফেইয়ের ছোটবেলার নাম ছিল। সিং ফেইকে দেখেই জড়িয়ে ধরে, যেন ওর জানটা ফিরে আসলো। ফেই এক নজরে ওকেই দেখছিল আর ভাবতে থাকে, ও কেন আমাকে জাওফেই বলে ডাকলো। পেছন থেকে ইয়ানজি বলে, ভাই, আমাদেরও একটু দেখ। পরের সিনে সবাই হাসপাতালে ছিল। আসলে এই ইয়ানজি সিংয়ের বেস্ট ফ্রেন্ড। ইয়ানজি রেস্কিউ টিমে কাজ করে। ও ওই ফরেইনার লোকটাকে লিফট দিয়েছিল। ইয়ানজিও ফেইয়ের ব্যাপারে জানে। এ সময় এখানে ফেই আসে। তুমি সেই ইয়ানজি, তুমি সিংকে আমার ফ্যান ক্লাবের পিলোটা দিয়েছিলে, তুমি আমার ফ্যান? ইয়ানজি বলে, না তো, আমি তো লু শাও শাওয়ের ফ্যান। ফেই অবাক।
ফেই ব্যাপারটা বুঝতে পারে যে শিংই আসলে ওর ফ্যান। এ সময় কফি এসে জানায় ওই ফরেইনার বলল ওনার নাকি HIV হয়েছে, তবে এখনও টেস্টের রেজাল্ট আসেনি। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ ওই লোকটাকে বাঁচাতে গিয়ে ফেই হাতে ব্যথা পেয়েছিল আর ওর হাতে লোকটির রক্ত লেগে গিয়েছিল। এর মানে ফেইয়েরও ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। শিং জলদি ভাইরাসের ব্লকার খুঁজতে বের হয়ে পড়ে। ও ফেইকে এক ক্যান্ডি দিয়ে প্রমিস করেছে রাতের মাঝেই ফিরে আসবে। ক্যান্ডিটা দেখে ফেইয়ের মনে পড়ে যায় স্কুলে থাকা সময় চাব্বি বয় ওকে এই ক্যান্ডিটা দিত। ফেই বুঝে ফেলে শিং আসলে ওর ছোটবেলার বন্ধু। কফি ফেইয়ের চিন্তায় কাঁদছিল, জিচ্যাং ওকে সামলাচ্ছিল। রাতে শিং ফিরে আসে, তবে ও কোথাও সেই ভাইরাসের ব্লকারটা খুঁজে পায়নি। ওদের মনটা খারাপ হয়ে যায়। ফেইয়ের সাথে সব কিছু খারাপই হচ্ছিল। ও নিজের ভাগ্যের দোষ দিচ্ছিল। শিং ওকে জড়িয়ে বলে এমনটা বলো না, তোমার গুড লাক বা ব্যাড লাক হোক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি। শিং ওকে জড়িয়ে ধরতেই এখানের লাইট জ্বলে ওঠে। তখনই ওই ফরেইনার এসে জানায় ওনার আসলে HIV হয়নি। এর মানে তাহলে ফেইয়েরও কিছু হবে না। ফেই খুশিতে ওকে জড়িয়ে ধরে। তুমি আমার লাকি চার্ম, তোমার সাথে থাকলে আমার সাথে সব কিছুই ভালো হয়। থ্যাংক ইউ চাব্বি। শিং অবাক। ফেই বলে আমি তোমাকে চিনতে পেরেছি। শিং বলে তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমার সিঙ্গিং পারফরম্যান্সে আসবে। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, তুমি কেন আসনি? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন ফেইয়ের বাবা ওর জন্য ডান্সের জুতো কিনতে গিয়েছিল, আর তখনই ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সবাই ওকে কথা শোনাতো, এজন্য ও স্কুল ছেড়েও চলে গিয়েছিল। ফেই ওকে সত্যটা বলে না। ও বলে আমি তো এমনিতেই ওটা বলেছিলাম। ও আরও বলে তখন তো আমরা বন্ধু ছিলাম, তো তুমি এখন আমার ফ্যান নাকি বন্ধু? শিং বলে আমি তোমার ফ্যান বা বন্ধু হয়ে থাকতে চাই না, আমি সত্যি তোমাকে অনুসরণ করতে চাই। ফেই এক নজরে ওকে দেখছিল। শিং বলে আরে আমি তো মজা করছিলাম, আর বাহানা করে চলে যায়। আমরা জানতে পারি ওই ফরেইনার একজন ইনফ্লুয়েন্সার। উনি সবাইকে জানায় ফেই আর ইয়ানজি কিভাবে ওনার জীবন বাঁচিয়েছে। এমনকি ফেই এখানের হাসপাতালে সোশ্যাল ওয়ার্কও করছে। এসব জানার পর ফেইয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। সবাই ওর প্রশংসা করছিল। কফি আর র্যান তো অনেক খুশি। র্যান ওকে আগামীকালই ফিরে যেতে বলে, ওকে এক ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। এখানে ইয়ানজি ওকে বলছিল তুই কেন ফেইকে তোর মনের কথাটা জানাচ্ছিস না? শিং বলে ও জীবনে আমার কি গুরুত্ব সেটা তো জানি না, তবে আমার জীবনটা সেখানেই থেমে গিয়েছে যখন ছোটবেলায় আমি ওকে ভালোবেসে ফেলেছি। কখনোই ওকে ভুলতে পারিনি, কিন্তু আমি ওকে প্রপোজ করতে পারবো না, কারণ ও একজন সেলিব্রিটি আর আমি সাধারণ একজন মানুষ। ইয়ানজি বলে কিছু না করলে পরে কিন্তু পস্তাবি। শিংও এই ব্যাপারটা নিয়ে ভাবছিল। ও প্র্যাকটিস করছিল কিভাবে ফেইকে জানাবে ও ফেইকে পছন্দ করে। ফেই সাধারণত কাউকে বিদায় জানাতে পছন্দ করে না। ও সময় ওর খুবই কষ্ট হয়। কফি বলে সবার সাথে দেখা করে যেও, স্পেশালি ডাক্তার সিংয়ের সাথে। কফি যেন ওকে সন্দেহ না করে, এজন্য ফেই বলে সিং এতটাও স্পেশাল না, ও শুধু পুরনো একজন ক্লাসমেট। এসব কথা শুনে সিং খুবই কষ্ট পায়। ফেই চলে যাওয়াতে শিশির খুবই কষ্ট হচ্ছিল। যাওয়ার সময় সিং ফেইয়ের সাথে ঠিকমতো কথা বলে না, কারণ ও তো ফেইয়ের ওসব কথা শুনে ফেলেছে। ফেই ফিরে এসেই ওই ইভেন্টে যায়। ফেই তো নিজের মন থেকে ভলেন্টিয়ারের কাজ করেছে, কিন্তু এখানে আবারও কিছু মানুষ ওকে কথা শোনাচ্ছিল ও নাকি পাবলিসিটি করার জন্যই এসব করেছে। এরপর এখানে শাও শাও নামের ওই সেলিব্রিটি আসে, যার কথা ইয়ানজি বলেছিল। শাও শাও ফেইকে সান্ত্বনা দেয় সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুমি ওই ফরেইনারকে বাঁচিয়ে অনেক ভালো করেছ। ফেই বলে আমার সাথে ইয়ানজি নামের একজনও ছিল, সে তোমার ফ্যান। ইয়ানজির কথা শুনে শাও শাও কিছুটা থমকে যায়। অনলাইনে অনেকেই ফেইকে কথা শোনাচ্ছিল। এই সময় ওই মেডিকেল টিমের সবাই ওকে সাপোর্ট করে, যাদের সাথে ও কাজ করেছে। ফেই এসব দেখে কাঁদছিল আর ভাবছিল সিং একবারও আমার খবর নিল না। অন্যদিকে সিং কিন্তু ফেইয়ের ব্যাপারেই ভাবছিল। ও ভাবে ফেই তো ওকে ভুলেই গিয়েছে। ও ফেইকে উইচ্যাটে রিকোয়েস্ট পাঠায়।
ফেই ভাব মেরে সেটা একসেপ্ট করে না। সিং ওদের কাজ শেষে শহরে ফিরে আসে। শিশিকেও নিয়ে এসেছে, কারণ ওই গ্রামে চিকিৎসার ভালো ব্যবস্থা ছিল না। কফির সাথে জিচ্যাংয়ের প্রতিদিনই কথা হয়। ফেই যখন জানতে পারে শিশি এসেছে, ও শিশির সাথে দেখা করতে যায়। গাড়ি থেকে নামার সময় ওর কোটটা আটকে যায়। তখনই কেউ ওর পিছু আসে। ফেই ভাবে কেউ হয়তো ওর উপর হামলা করবে, আর ও তাকে ঘুষি মেরে বসে। আসলে তো সিং এসেছে ওর সাহায্য করতে। সিংও এবার বেশি ব্যথা পাওয়ার নাটক করছিল, যেন ফেইয়ের কাছে যেতে পারে। এদিকে দেখি জিচ্যাং এতদিনে কফির প্রেমে পড়ে গেছে। ও ভাবছিল কিভাবে কফিকে ওর কাছে আনবে। যখন কফি এখানে আসে, ও কফির সাথে খুবই ভালো আচরণ করছিল। কথায় কথায় জিচ্যাং বলে দেয়, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তাহলে কি আমাকে একটি সুযোগ দিবে। আরও হিরো সাজতে কফিকে কাছে আনার চেষ্টা করে, কিন্তু বাস্তবে এমনটা হয়। কফি লজ্জা পেয়ে ওকে জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু এর মাঝে জিচ্যাংয়ের ইমার্জেন্সি কাজ চলে আসে। এখানে সিং ফেইকে বলছিল শিশির আঙ্কেল ছাড়া ওর আর কেউই নেই, যে অনেক ব্যস্ত থাকে। আপাতত ফেই শিশির খেয়াল রাখতে চাচ্ছিল। ফেই শিশিকে নিয়ে আলাদা থাকার ডিসাইড করে। সিং ওদেরকে নিজের ঘরে নিয়ে আসে। ফেই বলে, এক মেয়েকে তোমার সাথে থাকতে বলছো, তোমার কি লজ্জা নেই? সিং বলে, কে তোমাকে বলেছে আমি তোমার সাথে থাকবো? আমি তো হাসপাতালেই থাকতে পারবো। এটা শুনে ফেই লজ্জা পায়। এরপর ওরা একসাথে ঘরের জন্য কিছু কেনাকাটা করতে যায়। সিং কফিকে জিজ্ঞেস করে ফেই কেন নিজের ঘরে থাকছে না। কফি ওকে বলে দেয়, আসলে ফেই আর ওর মায়ের রাগ একই রকম। ফেইয়ের মা ওর দিকটা না বুঝে ও সকল কন্ট্রোভার্সি নিয়ে ওকে কথা শোনায়। এর উপর উনি তার ফ্যামিলি নিয়ে ওর ঘরে আসতে চাচ্ছে, এজন্য ফেই ঘরে যেতে চাচ্ছে না। আপাতত সিং হাসপাতালেই থাকছিল। সকালবেলা বাড়ি এসে দেখে ঘরে ফায়ার অ্যালার্ম বাজছে। সিং ভয় পেয়ে যায়। আসলে তো ফেই রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থায় 12টা বাজিয়ে ফেলেছে। এ সময় সিকিউরিটি চলে আসে। সিং ওকে বলে, দেখো, সবাই যদি জানতে পারে ফেই একটা ছেলের সাথে থাকছে, আবারও কন্ট্রোভার্সি শুরু হবে। ও ফেইকে ব্ল্যাকমেল করে উইচ্যাটে অ্যাড করে নেয়। অন্যদিকে কফি ফেইয়ের মাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায়। ওরা জানতে পারে শিশির পায়ে এখন কোনো সমস্যাই নেই। এরপরও শিশি হাঁটতে পারছিল না। এজন্য ওরা শিশিকে থেরাপিস্ট ইউর কাছে নিয়ে যায়। উনি বলে, আসলে শিশি ট্রমার মাঝ দিয়ে গিয়েছে, তো এজন্য ওর মনে হচ্ছে ওর পায়ে এখনও ব্যথা হচ্ছে। ওর মাঝ থেকে ট্রমাটা দূর হলেই ও আবারও হাঁটতে পারবে। আমরা জানতে পারি সিং মাঝে মাঝে ওনার কাছে থেরাপি নিতে আসে। বাড়ি এসে ফেই সিংকে বলে, আমি একা শিশিকে সামলাতে পারবো না। সিং বলে, তুমি কি বলতে চাচ্ছ? ফেই চাচ্ছিল সিংও এখানে থেকে যাক। সিং তো এতে অনেক খুশি। একটু পর ফেইয়ের সৎ বাবা ওকে কল করে আগামীকাল ডিনারে ডাকে। উনি ওর সাথে খুবই সুন্দর করে কথা বলে। ফেইও সেখানে যেতে রাজি হয়। আসলে বাবা মারা যাওয়ার 1 বছর পরই ওর মা বিয়ে করেছিল। ফেই কখনোই এটা একসেপ্ট করতে পারেনি। এ কারণে ওর মায়ের সাথেও দূরত্ব বেড়ে গেছে। ফেইয়ের মনটা খারাপ ছিল। সিং এসে ওর পাশে বসে। আজ ফেই ওকে জানায়, যেদিন তোমার পারফরম্যান্স ছিল ওই দিন আমার বাবা মারা গিয়েছিল, এজন্যই আমি সেখানে যেতে পারিনি। এসব শুনে সিংয়ের ওর জন্য খারাপ লাগে। যাওয়ার সময় ফেই টুস করে ওর কোলে পড়ে যায়। দুজন কিছুক্ষণ দুজনকে দেখতে থাকে। ফেই লজ্জা পেয়ে বাহানা মেরে চলে যায়। সিং হাসে। পরদিন ওরা শপিংয়ে যায়। ফেই নিজেকে অনেক ঢেকে রেখেছে। ওর মনে হচ্ছিল আশেপাশের সবাই ওকেই দেখছে। শিশি বলে, তুমি এত চিন্তা করো না তো, সবাই তোমাকে না ডাক্তার সিংকে দেখছে। এটা শুনে তো ফেই অনেক জেলাস হয়, আর সিংকে ক্যাপ পরিয়ে দেয় যেন মেয়েরা ওকে দেখতে না পারে। ফেই ওর মা, সৎ বাবা আর ভাইয়ের জন্য কিছু গিফট কিনে। দিকে ফেইয়ের মা আর সৎ বাবা ফেইয়ের জন্য অনেক খাবার দাবার বানাচ্ছিল। এখানে জিচ্যাং কফিকে প্রমিস করেছিল আজ একসাথে মুভি দেখবে, কিন্তু কাজের জন্য ও অনেক দেরি করে ফেলেছে। ওর খুবই খারাপ লাগছিল। কফি ওর দিকটা বুঝতে পারে। তোমার প্রফেশন তো অনেক নোবেল। আমি সবসময় থেকেই চেয়েছি আমার বয়ফ্রেন্ড যেন এক ডাক্তার হয়। মানে কফি ওকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। জিচ্যাং তো অনেক খুশি। এখান থেকেই ওদের প্রেম শুরু হয়। এদিকে ফেই এক কাজে ফেঁসে যায়, যার ফলে ও আজ মায়ের কাছে যেতে পারে না।
ওর মা তো অনেক রেগে যায়। সেখানে যেতে না পেরে ফেইয়ের মনটাও খারাপ হয়। পরদিন সিং শিশিকে নিয়ে বের হয়। শিশি দেখায় ও ফেইকে অপছন্দ করে। আসলে তো ওর ড্রয়িং খাতায় ও এক ক্যারেক্টারের মাধ্যমে ফেইয়ের ছবি এঁকে ভরিয়ে ফেলেছে। ফেই যে কতটা ভালো ও ওর ড্রয়িংয়ের মাধ্যমে সেটা তুলে ধরেছে। অন্যদিকে ফেই শিশির জন্য কিছু করতে চাচ্ছিল, যেন শিশির ট্রমাটা দূর হয়। শাও শাও ফেইয়ের সাথে দেখা করে। ও বারবার ইয়ানজির ব্যাপারে জানতে চাচ্ছিল। ফেই বলে, ইয়ানজির রেস্কিউ অফিসে তো এক ভ্যারাইটি শো হবে, সেখানে অনেক সেলিব্রিটিরাই পার্টিসিপেট করবে, আমিও করব। ট্রেনার হিসেবে ইয়ানজিও থাকবে। এসব শুনে শাও শাও কিছু ভাবতে থাকে। পরের সিনে ওরা শিশিকে এক থিয়েটারে নিয়ে আসে। ওরা এক গল্পের মাধ্যমে শিশির ট্রমা দূর করতে চাচ্ছিল। যেখানে এক সৈনিক ছিল, এক মিশনে উনি ওনার পা হারিয়ে ফেলে, কিন্তু এরপরও উনি দুর্বল হননি। ওই সৈনিক যখন মারা যায়, তিনি তার সিলভার হার্ট রেখে গিয়েছে। উনি সেটা এমন কাউকে দিতে চাচ্ছিল যেন সেও সৈনিকের মতোই সাহসী হয় আর জীবনে এগিয়ে যায়। অবশেষে শিশিও নিজের পায়ে দাঁড়িয়ে সেই হার্টটা নেয়। ও ডিসাইড করে ও এখন সেই সৈনিকের মতোই সাহসী হবে। ওরা দুজন অনেক খুশি হয়। রাতের বেলা ফেই জানতে পারে ওর খারাপ কন্ট্রোভার্সির কারণে ওকে ওই ভ্যারাইটি শো থেকে বের করে দেয়া হয়েছে। ফেইয়ের মনটা অনেক খারাপ হয়, কিন্তু সিং এই সমস্যারও সমাধান করে ফেলে। ও শিশির ওই ড্রয়িংগুলো এক বিলবোর্ডে শো করে। এসব দেখে সবাই বুঝতে পারে ফেই খারাপ না। ইদানিং ও তো এক অনাথ বাচ্চারও খেয়াল রাখছে। এখন সবাই ফেইকে সাপোর্ট করছিল। ফেই এসব দেখে কেঁদেই ফেলে। ও সিংকে ধন্যবাদ বলে। ওকে এতটা কাছে পেয়ে সিং খুশি হয়। সিং ওকে ওর মায়ের ব্যাপারটা বোঝাচ্ছিল। ফেইও বুঝতে পারে ওর মায়েরও তার জীবনে খুশি থাকার অধিকার আছে। পরদিন ফেই সেই ভ্যারাইটি শোতে ইন্টারভিউ দিতে যায়। ফেইয়ের বলাতে সিং ফেইয়ের মাকে উপহারগুলো দিতে যায়। মা তো ভেবে নেয় ও হয়তো ফেইয়ের বয়ফ্রেন্ড। সিং এখানে ফেইয়ের কলিগ হিসেবে পরিচয় দেয়। ব্যাগের ভেতর মা যখন বিলের রিসিটটা দেখে, উনি বুঝতে পারে ফেই ওই দিন সত্যিই আসতে চেয়েছিল, কাজের কারণে আসতে পারেনি। ওদিকে সিং ফেইকে বোঝায়, তোমার মা চলে যাবে, ফ্লাইটের সময় হতে এখনও 3 ঘন্টা বাকি আছে, ওনার সাথে দেখা করে নাও। সিংয়ের কথায় ফেইও এয়ারপোর্টে যায় মায়ের সাথে দেখা করতে। ফেই সবসময় কন্ট্রোভার্সিতে ফেসে থাকে, যার কারণে মা সবসময় ওকে বলে। ফেই বলে, আপনি এ ব্যাপারে কি বুঝেন? আসলে তো অন্যরা যখন ওনার মেয়েকে নিয়ে বাজে কথা বলে, ওনার অনেক কষ্ট আর রাগ হয়। এজন্যই ফেইয়ের উপর উনি চিল্লায়। উনি আরও বলে, কখনো একা অনুভব করলে আমার কাছে চলে এসো। পরের সিনে কফি জিচ্যাংয়ের সাথে দেখা করে আর ওকে বিদায় দিয়ে ফেইয়ের সাথে ভ্যারাইটি শোতে চলে যায়। শো শুরু হয়ে যায়। ফেই অনেক ভালো মতোই টাস্কগুলো কমপ্লিট করছিল। এখানে ওই জিনা নামের অভিনেত্রীও ছিল, যার কারণে ফেই একদম শুরুতে ফেসেছিল। প্র্যাকটিস করার সময় জিনা ওকে এমন জোরে মারে, যার ফলে ফেইয়ের কোমরে ব্যথা শুরু হয়। একটু পর এখানে শাও শাও চলে আসে, যাকে দেখে ইয়ানজি অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা সময় ওরা দুজন ডেট করত। দেখে মনে হচ্ছিল দুজন দুজনকে অনেক ভালোবাসত। তাহলে কেন ওরা আলাদা হয়ে গেল? ওদের একসাথে দেখে চ্যান শ্যানের খারাপ লাগে, কারণ ও শাও শাওকে পছন্দ করে। চ্যান শ্যান শাও শাওয়ের ম্যানেজার সাথে বন্ধুও। রাতের বেলা সিং ফেইয়ের সাথে দেখা করতে আসে। সিং বলে, এই পর্যন্ত 2 বার আমি তোমার মাথায় ছাতা ধরলাম। ফেই বলে, এই নিয়ে 3 বার, ছোটবেলারটা ভুলে গেছ? আসলে ওদের স্কুলে খাবার খাওয়া নিষেধ ছিল। একদিন ফেই খাবার খাচ্ছিল, তখন সিং ছাতা দিয়ে ওকে লুকিয়ে রেখেছিল, যেন স্যার সেটা না দেখে। সিং বুঝতে পারে ও ফেইকে নিয়ে যেমনটা অনুভব করে, ফেইও ওকে নিয়ে তেমনটাই অনুভব করে। এজন্যই তো ও সেই ছোটবেলার কথাগুলোও মনে রেখেছে। ফেই ওকে ছোট্ট একটা কিস দিয়ে লজ্জা পেয়ে যায়, তবে সিং ওকে আটকে সুন্দর করে কিস করে। রুমে এসে তো ফেই খুশিতে লাফাচ্ছিল। কিন্তু পরদিনই ফেই ভাবছিল এটা করা উচিত হয়নি। আসলে ও সবসময় সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, কারণ ওর আগের সম্পর্কগুলোতে একটা ছেলেও ভালো ছিল না। ফেই ভাবে কিছুদিন ও সিংকে এড়িয়ে চলবে,
এরপর সিং এমনিতেই ওকে ভুলে যাবে। শোতে ওদের পরের টাস্ক শুরু হয়ে যায়। একটা সময় শাও শাও ব্যথা পেতে নিলে ফেই ওকে বাঁচাতে যায়, যার ফলে ও নিজেই ব্যথা পেয়ে যায়। এই কারণে ওকে হাসপাতালে নেওয়া হয়। ফেই ভেবেছে ও সিংয়ের থেকে দূরে থাকবে, কিন্তু সিংয়ের হাসপাতালে এসেই ও ভর্তি হয়েছে। আসলে ফেইও সিংয়ের থেকে দূরে থাকতে পারছিল না। সুস্থ হওয়ার পর ফেই যখন শুটিংয়ের জায়গায় পৌঁছায়, এখানে সিংকে দেখে অবাক। ফেই ওকে সাইডে নিয়ে বলে, দেখো, আমার পেছনে সময় নষ্ট করা বন্ধ করো। তুমি কেন আমার পিছু আসছ? সিং ওর কাছে গিয়ে বলে, আমি একজন অ্যাডাল্ট, আমার বয়স 27, তো আমি ভালো করেই জানি কোথায় আমাকে সময় নষ্ট করতে হবে। ওকে এতটা কাছে দেখে ফেই নার্ভাস হয়ে চলে যায়। একটু পর ও যখন জানতে পারে সিং এখানে ডাক্তার হিসেবে এসেছে, ও খুবই লজ্জা পায়। শাও শাও ওদের এভাবে দেখে বুঝতে পারে এদের মাঝে কিছু চলছে। সিং ফেইয়ের দিকেই আসতে নিচ্ছিল, তখনই ওয়েই ওয়েই নামের এক অ্যাক্ট্রেস ওকে নিয়ে যায়। ও ইচ্ছে করে সিংয়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। ফেই তো খুবই জেলাস হয়। সিংও ব্যাপারটা খেয়াল করে আর ওকে বলে, আমি ওয়েই ওয়েইকে পছন্দ করি না। কাকে পছন্দ করি সেটা তো তুমি ভালো করেই জানো। পরদিন ওরা দুজন একসাথে বের হয়। ওরা শিশির জন্য অনেক কিছু কেনাকাটা করে, কারণ আগামীকাল শিশি ওর গ্রামে ফিরে যাবে। সিংয়ের বলাতে ফেই শিশিকে বিদায় দিতে যায়। তবে ফিরে আসার পর ফেই রেগেছিল, কারণ শিশি ওকে বলেছে ফেইয়ের কোমরের পুরনো ব্যথার চিকিৎসা করার জন্য সিং অ্যাকুয়া পাঞ্চার শিখছে, যার জন্য সিং নিজের হাতেই প্র্যাকটিস করত। ফেই বলে, তুমি আমায় নিয়ে কেন এতটা ভাবো? আমরা বন্ধু আছি, শুধু বন্ধুই থাকব। সিং বলে, আমি তোমায় ভালোবাসি, তোমাকেও এটা মানতে হবে যে তুমিও আমাকে ভালোবাসো। ফেই আসলে কাছের মানুষকে হারাতে ভয় পায়, এজন্যই ও কখনো কারো বেশি ক্লোজ হতে চায় না। সিং বলে, ঠিক আছে, আমি তোমার ডিসিশন রেসপেক্ট করি। আগামীকাল আমিও শিশির সাথে গ্রামে চলে যাব। ফেইয়ের খুবই খারাপ লাগছিল, তবে ও নিজেই তো সিংকে দূরে সরিয়ে দিল। পরের সিনে আবারও ওদের টাস্ক শুরু হয়। আমরা দেখি ইয়ানজি শাও শাওয়ের কেয়ার করছিল, শাও ওকে দূরে সরিয়ে দেয়। এভাবেই সময় পার হচ্ছিল। দেখতে দেখতে ওদের শুটিংয়ের শেষ দিন চলে আসে। ফাইনাল পয়েন্টে গিয়ে ওদেরকে এক পতাকা ছুঁতে হবে। ফেই সবার আগে ছিল, ওর সাথে জিনাও ছিল। জিনা এ সময় ব্যথা পেলে ফেই ওর সাহায্য করে। জিনা ওর কাছে মাফ চায়, আমার কারণে ও সময় তুমি ঝামেলা পড়েছিলে, আর আমি তোমার সাহায্যও করিনি। ফেই যতটা রুড দেখায়, আসলে ও ততটাই দয়ালু। শেষে ও জিনার হাত ধরেই ফিনিশ লাইনে পৌঁছায়। ওর কথা এক আহত রাইভালের সাথে জেতা না জেতারই সমান। অবশেষে ওদের শুটিং শেষ হয়ে যায়। চ্যান চ্যান শাও শাওয়ের খুবই কেয়ার করছিল। ওদের একসাথে দেখে ইয়ানজি ঠিকই জেলাস হয়। পরদিন শাও শাও আর ফেই একসাথে ছিল। ফেই বুঝতে পারে শাও শাও এখানে ইয়ানজির কারণেই এসেছে। শাও শাও ওকে সব কিছু বলে। ইয়ানজি ওকে কিছু না জানিয়েই ওর সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। তবে শাও শাও আজও ওকে ভুলতে পারেনি। ও বলে, আমি হয়তো ওকে অনেক বেশি ঘৃণা করি। ফেই বলে, তুমি আবারও ওর কাছে গিয়ে সব কিছু ক্লিয়ার করো, আর না হয় সারা জীবনেও তুমি ওর থেকে মুভ অন করতে পারবে না। শাও শাও বলে, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তুমিও প্রমিস করো তুমি ডাক্তার সিংকে দেখে পালাবে না। কিছুদিন পর শাও শাওয়ের জন্মদিন আসে। ইয়ানজি ওই জায়গায় যায় যেখানে ওর আর শাও শাওয়ের অনেক স্মৃতি আছে। এ সময় এখানে শাও শাও আর চ্যান চ্যান আসে। শাও শাও ইয়ানজিকে দেখে ফেলে। ইয়ানজির কাছে কেকও ছিল। শাও শাও বুঝতে পারে ও এখানে কেন এসেছে। চ্যান চ্যান ইয়ানজিকে ওদের সাথেই বসতে বলে। ওর কল আসলে ও বাহিরে যায়। ওরা দুজন কথায় কথায় জানতে পারে দুজনই সিঙ্গেল। শাও শাও বলে, চলো আমরা বিয়ে করে নেই। ইয়ানজি অবাক, 5 বছর আগেও আমরা একজন আরেকজনের উপযুক্ত ছিলাম না, আর এখনও না। ও বলে, আমি তো নাটক করছিলাম, তুমি সেটা বুঝতেও পারোনি। ইয়ানজি ওকে জন্মদিনের উইশ করে চলে যায়। শাও শাও অনেক কাঁদে। এসব দেখে চ্যান চ্যান বুঝতে পারে শাও শাও এখনও ইয়ানজিকেই ভালোবাসে। ইয়ানজির মনটাও খারাপ ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার শাও শাওয়ের জন্মদিনে ইয়ানজি ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিল। সেখানে শাও শাও ওকে কাজিন বলেছিল। শাও শাও ওদের সম্পর্কটা রিভিল করতে চাচ্ছিল না,
আর ইয়ানজি ভেবে নেয় ওর ছোটোখাটো কাজের জন্যই হয়তো শাওশাও ওকে নিয়ে লজ্জা পায়। ইয়ানজি ওর জন্য একটি নেকলেস এনেছিল ওকে প্রপোজ করতে, কিন্তু ও দেখে অন্যরা শাওশাওকে আরও দামি দামি উপহার পাঠিয়েছে। তখনই ইয়ানজি অনুভব করেছে ও হয়তো শাওশাওয়ের যোগ্য না। পরদিন ফেই জানতে পারে শিং ফিরে এসেছে, তাই ও হাসপাতালে যায় শিংকে দেখার জন্য। সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে শিং ওকে পাত্তা না দিয়েই চলে যায়। ফেইয়ের তো খুবই রাগ হয়। এবার ফেই শিংয়ের পিছুই পড়েছিল, আর শিং বরাবর ওকে ইগনোর করেই যাচ্ছিল। ফেই চিল্লাতে থাকে, ভালোবাসা এক খেলা হলে দেখো সেই খেলায় আমিই জিতব। পরদিন থেকে ফেই নিজ হাতে শিংয়ের জন্য খাবার বানায়, ওকে হাসপাতালে দিয়ে আসে, এমনকি হাসপাতাল থেকে নিয়েও আসে। ও অনেক কষ্ট করছিল শিংকে পটানোর জন্য। অন্যদিকে শাওশাও ইয়ানজির এজেন্সিতে গিয়েছে ইয়ানজিকে পার্সোনাল বডিগার্ড হিসেবে রাখার জন্য। ইয়ানজি এতে রাজিই হয় না। আজ শিং বাড়ি এসে দেখে ফেইয়ের শরীরটা খারাপ, কারণ ও এক মুভিতে অডিশন দেওয়ার জন্য ওজন কমাচ্ছিল। শিং ওকে বউকে খাবার খাওয়ায়। অডিশনে ফেইকে এক সার্জনের অভিনয় করতে হবে, ওটার প্র্যাকটিসে শিং ওর সাহায্য করে। ফেই তো কাজ রেখে ওকেই দেখছিল। আজ ওদের ওই ভ্যারাইটি শোটা অন এয়ার করা হয়, কিন্তু এবারও লোকজন ভিডিওতে ফেইয়ের কোমরের ব্যথা নিয়ে ওকে কথা শোনাতে থাকে, ও নাকি নাটক করে। ফেই সবার সামনে স্ট্রং সাজছিল, তবে শিংয়ের কাছে এসেই ও কেঁদে ফেলে। শিং ওকে সামলায়। শাওশাও ভেবেছে ফেইয়ের মনটা খারাপ, তাইও ফেইয়ের কাছে আসে। ফেই আর শিংকে একসাথে দেখে ও খুশি হয়। ওরা তিনজন ড্রিঙ্ক করছিল। এই দুজন তো খুবই মাতাল হয়ে যায়। শাওশাও মাতাল অবস্থায় ইয়ানজিকে কল করে চিল্লাতে থাকে। শিং ওকে সামলাতে পারছিল না, তাই ইয়ানজিকে ডেকে আনে। ইয়ানজি শাওশাওকে ওর বাসায় নিয়ে যায়। ইয়ানজি দেখে ও শাওশাওকে যে টেডিটা উপহার দিয়েছিল শাওশাও এখনও সেটা সামলে রেখে দিয়েছে। সেটা ছাড়া ও ঘুমাতেই পারে না। ইয়ানজি শাওশাওয়ের ঘরের বাহিরে এক পার্সেল দেখতে পায়, যেখানে রক্ত ছিল। এর মানে কেউ শাওশাওকে থ্রেট করছে। এর উপর ইয়ানজি দেখেছিল কেউ শাওশাওকে ফলো করছে। ওর শাওশাওয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই ও বসকে কল করে বলে ও শাওশাওয়ের বডিগার্ড হওয়ার জন্য রাজি। পরদিন শাওশাও যখন এটা জানতে পারে ও তো খুবই খুশি। ওদিকে ফেই খুবই ভালো করে ড্রামার অডিশন দেয়। শিং ওর জন্য খুশি হয়, আর সন্ধ্যায় ফেইকে এক রেস্টুরেন্টে আসতে বলে। শিং খুবই সুন্দর করে ওই রেস্টুরেন্ট সাজায় আর প্র্যাকটিস করছিল কিভাবে ফেইকে কনফেস করবে। কিন্তু ফেই প্রথমে ভুল করে অন্য এক রেস্টুরেন্টে চলে যায়। ফেই যতক্ষণে শিংয়ের বলা রেস্টুরেন্টে পৌঁছায় সেখানে কিছুই ছিল না। ও ভাবে শিং হয়তো চলে গেছে, কিন্তু তখনই শিং পেছন থেকে ওর জন্য গান গাইতে শুরু করে। গানের মাধ্যমে ওদের স্মৃতিগুলো ফুটিয়ে তুলছিল। এর সাথে ও নিজের অনুভূতিটাও প্রকাশ করে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর কখনো হারাতে চাই না। যতদিন না পর্যন্ত তোমার মন থেকে ভালোবাসা নিয়ে সন্দেহ দূর হচ্ছে, ততদিন আমি তোমার অপেক্ষা করব। আমি জানি আমাদের ভাগ্যে এক হওয়া লেখা আছে। তুমি যতই পালাও আমাদের আবারও দেখা হবে। ফেই ওর কথা শুনে হাসে আর বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে, তাই আমার জন্য অপেক্ষা করো। পরদিন ওরা জানতে পারে ফেইকে ওই মুভির সেকেন্ড লিড হিসেবে কাস্ট করা হয়েছে। ওরা তো অনেক খুশি। শুটিংয়ের জন্য আগামীকালই ফেইকে অন্য শহরে যেতে হবে। শিং ওর জন্য খুশি হয় যে ফেই ওর ক্যারিয়ারে সামনে এগোচ্ছে। ওরা সবাই সেখানে পৌঁছায়। ইয়ানজি শাওশাওয়ের সাথে বডিগার্ড হিসেবে এসেছে। শাওশাও ওকে কাছে পেয়ে খুশিই ছিল। শুটিং শুরু হয়ে যায়, তবে ডিরেক্টর ফেইয়ের অভিনয়ে তেমন খুশি ছিল না। ওর কো অ্যাক্টর হাউজুনো ওকে পাত্তাই দিচ্ছিল না, কারণ ও ভাবছিল ফেই ঘুষ দিয়ে এখানে এসেছে। পরের সিনে শিং আর জিচ্যাংও কাজের জন্য এই শহরে আসে। আজ ফেইও অনেক ভালো অভিনয় করে, যার ফলে সবাই ওর উপর ইমপ্রেস হয়ে যায়। হাউজুনো বুঝতে পারে ও ফেইকে ভুল বুঝেছে। এবার ও নিজে থেকেই ফেইয়ের সাথে কথা বলে। রাতের বেলা ইয়ানজি তথ্য পেয়ে শাওশাওয়ের রুম চেক করতে আসে। এ সময় শাওশাওকে এ অবস্থায় দেখে ও লজ্জা পেয়ে যায়। যাই হোক, ও শাওশাওয়ের রুম চেক করে এক হিডেন ক্যামেরা খুঁজে পায়। এর মানে ওই স্টকার এখানেও চলে এসেছে। শাওশাও ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল।
তবে ইয়ানজি এখনও ওকে দূরে সরিয়ে দেয়। ওদিকে ফেই আর শিং দেখা করে, দুজন একসাথে ভালো সময় কাটায়। জিচ্যাংও কফির সাথে দেখা করতে আসে। কফি তো ওকে দেখে খুবই খুশি। শাও শাও ইয়ানজিকে নিয়ে জগিংয়ে যায়। ও ইয়ানজিকে ওদের পুরনো স্মৃতিগুলো মনে করাতে চাচ্ছিল। শাও বলে দেয়, আমি এখনও তোমাকে পছন্দ করি। আমি যে তোমাকে বিয়ে করার কথাটা বলেছিলাম ওটা মজা করিনি। ইয়ানজি আবারও কিছুই বলে না, কিন্তু ঠিকই ওর খেয়াল রাখে। পরদিন শিং ফেইয়ের শ্যুট দেখতে আসে, কিন্তু হঠাৎ করে আজই ফেই আর হাউজুনের একটি কিস সিন অ্যাড করা হয়। ফেই তো খুবই চিন্তায় পড়ে যায়। শিংকে দেখে ফেই ঠিকমতো অভিনয় করতেই পারছিল না। শিংয়ের খারাপ লাগছিল, এরপরও ওকে বেস্ট অব লাক বলে। কিন্তু ঠিকই ও আর দেখতে না পেরে ভ্যানে চলে যায়। ফেই যখনই ভ্যানে আসে শিং ওকে বড় একটা কিস করে। ফেই বলে, তুমি জেলাস হয়েছ? সামনে অ্যাক্টরদের সাথে আমার আরও রোম্যান্স সিন থাকবে। কাজের জন্য আমাকে অনেক সময় বাহিরেও থাকতে হবে। আমরা ফ্রিলি ডেট করতে পারবো না। আমাদের সম্পর্কটা সিক্রেটই রাখতে হবে। এরপরও কি তুমি আমার বয়ফ্রেন্ড হবে? এ কারণেই আমি ওই দিন তোমার প্রপোজালের ক্লিয়ার জবাব দেইনি। ভেবে নাও, এখনও সময় আছে। শিং বলে, তোমার জন্য আমি সব মানতে রাজি আছি। আমি জানি এটা তোমার প্রফেশন। আমার একটাই শর্ত আছে, যখনই তোমার একটা কিস সিন থাকবে আমি তোমাকে 10টা কিস করব। এসব শুনে ফেই খুশি হয় আর লজ্জাও পায়। ইদানিং হাউজুন ফেইয়ের পিছু পিছুই ছুটছিল। হাউজুন ওকে প্রপোজ করার আগেই ফেই ওকে রিজেক্ট করে দেয়। শাও শাও জগিং করছিল। ওই স্টকার ওর উপর হামলা করতেই যাচ্ছিল। পেছন থেকে ইয়ানজি এসে তাকে ধরে ফেলে। তবে ওই স্টকার ইয়ানজির উপর হামলা করে পালিয়ে যায়। এরপর ইয়ানজি শিংয়ের সাথে ড্রিঙ্ক করছিল। শিং বুঝতে পারে ইয়ানজি এখনও শাও শাওকেই ভালোবাসে, কিন্তু ইয়ানজি ভয় পায়। ওর যেই প্রফেশন, এখানে ও যে কোনো সময়ই মারা যেতে পারে। ও চাচ্ছিল না শাও এই কষ্টতে সারা জীবন পার করুক। এজন্যই ও শাও শাওকে দূরে সরিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো ও ভাবে শাও শাও ওর থেকেও ভালো আর ধনী ছেলেকে ডিজার্ভ করে। শিং মাতাল হয়ে সোজা ফেইয়ের কাছে চলে আসে। ফেই ওকে আদর করছিল। এ সময় শিংয়ের ফোনে কারো কল আসে, যার নাম্বার মাই কুইন দিয়ে সেভ করা ছিল। ফেই সেটা রিসিভ করে। মেয়েটা বলে, তুমি কি ভুলে গিয়েছ বাবুকে প্রমিস করেছিলে তাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাবে? এসব শুনে তো ফেই অবাক। সকালে শিং ঘুম থেকে উঠে দেখে ফেই ওর জন্য নোট রেখে গেছে। ঘুম থেকে উঠে তোমার কুইনকে কল করে নিও। আসলে ওই মেয়েটা শিংয়ের বড় বোন ছিল। ওর বোন বলে, তোমার গার্লফ্রেন্ড আছে আর আমাকে বলনি, যাও ওকে মানাও। ফেই এখানে শাও শাওয়ের কাছে শিংয়ের নালিশ করছিল। এ সময় শিং ওকে মেসেজ করে, আরে এই কুইন আর অন্য কেউ না, আমার বোন। এবার ফেইয়ের ভুল ধারণাটা দূর হয়। ও শাও শাওয়ের একটি জামা পরে কোথাও যেতে থাকে, আর ওই স্টকার ফেইকে শাও শাও ভেবে ওকে অপহরণ করে নিয়ে যায়। একটু পর ওরা ফেইকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ওরা বুঝতে পারে ফেইয়ের সাথে কিছু হয়েছে। ওই স্টকার ফেইকে হোটেলের লন্ড্রি রুমে নিয়ে এসেছে। এই লোকটা আসলে সাইকো ছিল। ফেই সুযোগ পেয়ে শিংকে ইমার্জেন্সি কল করে। এ সময় শিং ওর সেমিনারে ছিল। কলের মাধ্যমে ও ফেইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। শিং সব ছেড়ে ফেইকে খুঁজতে বের হয় আর ইয়ানজিকে ব্যাপারটা জানায়। ওরা লোকেশন মোতাবেক সেখানে পৌঁছে যায়। ইয়ানজি সুযোগ বুঝে স্টকারের উপর হামলা করে। এই সময় ফেইয়ের উপর ভারী আলমারি পড়তেই যাচ্ছিল, তখনই শিং এসে ওকে বাঁচিয়ে নেয়, যার ফলে শিং আহত হয়ে যায়। আজ যা হলো এতে করে ফেইয়ের মনে পড়ে যায় 5 বছর আগে টেরর অ্যাটাকে শিংই ওকে বাঁচিয়েছিল। ইয়ানজি শাও শাওকে বলে, এই স্টকার থেকেই তোমাকে বাঁচানোর জন্য আমি তোমার বডিগার্ড হয়েছি, তো এখানেই আমার কাজ শেষ। শাও শাও ওকে দূরে সরাতে চাচ্ছিল না, তবে ইয়ানজি চলে যায়। শাও শাও অনেক কাঁদে। কয়েকদিন পর ফেই শিংকে দেখা করতে ডাকে। ফেই বলে, আমি তোমাকে কনফেস করছি শিং, চলো এবার আমরা ডেট করি। সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। শিং তো অনেক খুশি। ফেই ওকে বলে দেয়, আমার মনে পড়ে গেছে 5 বছর আগে প্যারিসে ওই ব্লাস্ট থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। দুজন একসাথে খুবই খুশি ছিল, কিন্তু ঘুমের মাঝে শিং আবারও ওই স্বপ্ন দেখে যেখানে ও কারো সার্জারি করছিল
আর তখনই সেখানে ব্লাস্ট হয়। ইদানিং সিং খুবই পেরেশানিতে ছিল। যখনই সিংয়ের মনটা খারাপ থাকে, ও জিয়া নামের এক বাচ্চার সাথে দেখা করতে আসে। দেখে মনে হচ্ছিল ওরা দুজন ভালোই ক্লোজ। দেখতে দেখতে ফেইয়ের শুটিং শেষ হয়ে যায়। সবাই ফেইয়ের অভিনয়ের অনেক প্রশংসা করে। শুটিং শেষে চ্যান শ্যান শাওশাওকে নিতে আসে। চ্যান শ্যান সবসময় ওর খেয়াল রাখে। এবার শাওশাও ওকে একটি সুযোগ দেওয়ার ডিসাইড করে। দুজন একসাথে মুভি দেখে, ডিনারও করে। শাওশাও বলে, তুমি এত বছর যাবৎ আমাকে পছন্দ করো, তুমি কি ভেবেছ আমি এটা বুঝতে পারি না? আজ আমি তোমাকে হ্যাঁ বলতে চলেছি। এটা শুনে তো চ্যান শ্যান অনেক খুশি। ফেই লুকিয়ে লুকিয়ে হাসপাতালে যায় সিংকে দেখার জন্য। ও দেখে সব নার্সরা সিংকে ঘিরে আছে। সিংও নার্সদের উপহার দিচ্ছে। ফেই তো খুবই জেলাস হয়। সিংও সুন্দর করে ওকে মানায়। তুমি ভুল বুঝছ, আজ তো নার্স ডে ছিল, তাই সবাইকে উপহার দেয়া হয়েছে। এরপর ওরা দুজন ডেটে যায়। ফেই সব সময় নিজেকে একটু বেশি ঢেকে ফেলে, কিন্তু লোকজন এরপরও ওকে চিনে ফেলে। এজন্য ওরা ঘরে এসেই একসাথে ভালো সময় কাটায়। পরদিন ওরা দূরে কোথাও ঘুরতে যায়। সেখানে ওরা ক্যাম্পিং করে। দুজন চুটিয়ে প্রেম করছিল। ফেইয়ের কোম্পানি ওর সাথে 10 বছরের কন্ট্রাক্ট রিনিউ করতে চাচ্ছিল। এর বদলে ফেইকে অনেক সুযোগ সুবিধা দেয়া হবে। বড় বড় মুভি সিরিজেও কাজ পাবে। ফেই দ্বিধায় ছিল। সিংও এই কথা বলে, 10 বছর সময় অনেক বেশি। তোমার অন্য কোনো স্বপ্ন আছে? আসলে এমনটাই ছিল। ওদের দুজনেরই স্বপ্ন অন্য কিছু ছিল। সিং ভাবছিল কবে সার্জারিতে ফিরে যাবে। ফেই ভাবছিল ও কি আবারও ডান্সে ফিরে যেতে পারবে কি না। এখানে চ্যান শ্যান শাওশাওকে খুব ভালো করে ট্রিট করছিল। ওর কাজ শেষ, এজন্য চ্যান শ্যান ওকে বালি যাওয়ার টিকিট দেয়। শাওশাও বলে, আমি তোমার সাথেই যেতে চাই। ও তো অনেক খুশি। ইয়ানজি যখন জানতে পারে শাওশাও সত্যি চ্যান শ্যানকে ডেট করছে, ওর মনটা খারাপ হয়। পরের সিনে দেখি ফেই যেই একাডেমিতে ডান্স শিখেছিল তারা ফেইয়ের ছবি দিয়ে অ্যাডভার্টাইজ করেছে। এজন্য ফেইয়ের কোম্পানি তাদের বিরুদ্ধে কেস করেছে। ওনাদেরকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে, যার ফলে সেই একাডেমি বন্ধ হয়ে গেছে। সকল ডান্সাররা কান্না করছিল। ফেইয়ের এতে খারাপ লাগে। ও সোজা র্যানের কাছে গিয়ে কন্ট্রাক্ট রিনিউ করতে নিষেধ করে দেয়। র্যান অবাক হয়। সিং এসব জানতে পেরে ফেইয়ের কাছে আসে। ফেই বলে, ডান্স আমার স্বপ্ন ছিল। আমি যখন ওই ডান্স একাডেমিতে ছিলাম, আমি সেখানে অনেক শান্তি অনুভব করতাম। সেটা আমার কাছে আমার ঘর ছিল। আজ যখন সেটা বন্ধ হতে দেখেছি, আমার মনে হয়েছে আমার ঘরটাই ভেঙে গেছে। সিং বলে, তুমি যাই ডিসাইড করবে আমি তোমাকে সাপোর্ট করব। আমি সবসময় তোমার পাশে আছি। অন্যদিকে শাওশাও ঠিকই চ্যান শ্যানের সাথে ছিল, কিন্তু ওর শুধু ইয়ানজির সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়ছিল। কোনোভাবেই ইয়ানজিকে ভুলতে পারছিল না। চ্যান শ্যান ওর বাবা মায়ের সাথে শাওশাওয়ের দেখা করাতে চাচ্ছিল। শাওশাও এতে রাজি হয়। পরদিন শাওশাও এক ইভেন্টে যায়। এ সময় টিভিতে দেখাচ্ছিল কোথাও ঝামেলা হয়েছে। রেস্কিউ টিমের সাথে ইয়ানজিও গিয়েছে। ইয়ানজিকে দেখে শাও থমকে যায়। ওর খেয়ালই ছিল না লোকজন ওকে কি প্রশ্ন করছিল। এসব দেখে চ্যান শ্যান বুঝতে পারে শাও কখনোই ইয়ানজির জায়গাটা ওকে দিতে পারবে না। চ্যান শ্যান ওকে ওর বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছিল। শাওশাওয়ের খুবই চিন্তা হচ্ছিল, এই রেস্কিউ অপারেশনে অনেকেই মারা গিয়েছে, ইয়ানজির কিছু হলো না তো? চ্যান শ্যান বলে, তুমি ইয়ানজির ব্যাপারে ভাবছ? ও বলে, চ্যান শ্যান সোজা ওকে ইয়ানজির অফিসের বাহিরে নিয়ে যায়। শাও যখন ইয়ানজিকে ঠিকঠাক দেখে ওর মনটা শান্ত হয়। ইয়ানজিও বুঝতে পারে শাও ওকে দেখতে এসেছে। চ্যান শ্যান বলে, আমি যদি ব্রেকআপ করে ফেলি তুমি কি কিছু মনে করবে? ও শাওশাওয়ের জবাব না শুনেই চলে যায়। রাতের বেলা শাও ওর সাথে দেখা করে বলে, সরি, আমি এখনও ইয়ানজিকেই ভালোবাসি। চ্যান শ্যান বলে, আমি তোমার ডিসিশনে রেসপেক্ট করি। আমরা আবারও ফ্রেন্ডশিপ মুডে যেতে পারি। ও শেষবারের মতো শাওকে জড়িয়ে ধরে। এই সময় ইয়ানজি শাওয়ের সাথে দেখা করতে এসেছিল, আর ওদেরকে একসাথে দেখে সে কষ্ট পেয়ে চলে যায়। একদিন ফেইয়ের মা হঠাৎ এখানে চলে আসে। সিংও আজ বলে দেয় ও ফেইয়ের বয়ফ্রেন্ড। উনি বলে,
এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সিং মায়ের অনেক খাতিরদারি করে, ওনার মনটাও জয় করে নেয়। ফেই বাড়ি এসে দেখে সিং তো মাকে পটিয়ে ফেলেছে। মাও সিংয়ের আচরণে খুবই খুশি ছিল। এখানে ইয়ানজি লি নামের এক নার্সের সাথে ছিল। লি ওকে অনেক দিন যাবৎ পছন্দ করে। এবার ইয়ানজিও ভাবে কারো সাথে সম্পর্কে জড়াবে। সিং ডিসাইড করে ও আবারও সার্জারিতে ফিরে যাবে। সবাই ওর জন্য খুশি ছিল। সিং আবারও জিয়ার সাথে দেখা করতে যায়। দেখতে দেখতে সার্জারির দিন চলে আসে। তবে সিং এখনও খুবই ঘাবড়াচ্ছিল। হঠাৎ করে ও জিয়াকে এখানে দেখতে পায়। এবার আমরা জানতে পারি এই বাচ্চা আসলে সিংয়ের হ্যালুসিনেশন। সার্জারি শেষে জিয়া বলে, এই মহিলাকে তো তুমি বাঁচিয়ে নিলে, আমাকে কেন মরতে দিয়েছিলে? আসলে এই বাচ্চার সার্জারি করতে গিয়েই বাচ্চাটি মারা গিয়েছিল। যদিও সিংয়ের এতে কোনো দোষই ছিল না, এরপরও ওর কাছে এটা এক দুঃস্বপ্ন হয়ে গেছে। এই গিল্টির জন্য ও অনেক দান খরাত করে। তবে এরপরও ও এই হ্যালুসিনেশন থেকে বের হতে পারেনি। এ কারণেই ও থেরাপি নিত। দিন দিন ওর অবস্থা খুবই খারাপ হচ্ছিল। একবার তো ও গাড়ির সামনে বাচ্চাটিকে দেখে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। থেরাপিস্ট ওকে বলে কিছু সময়ের জন্য সব কিছু থেকে ব্রেক নিতে। এজন্য সিং হাসপাতাল থেকে 6 মাসের ছুটি নেয়। তবে ও ফেইকে বলে ও কাজের জন্য অস্ট্রেলিয়াতে যাবে। এখানে শাও শাও এক বিজনেস পার্টিতে ছিল। এক বিজনেসম্যান সব সময়ই ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে। শাও শাও কখনোই ওনাকে পাত্তা দেয়নি। লোকটি বাহানা করে ওকে ম্যাঙ্গো জুস খাইয়ে দেয়। ম্যাঙ্গোতে শাও শাওয়ের অ্যালার্জি ছিল। লোকটি চাচ্ছিল এই অবস্থাতে শাও শাওয়ের ছবি তুলে ওর ইমেজ খারাপ করতে। কিন্তু ঠিক সময় ইয়ানজি এসে শাও শাওকে রক্ষা করে নেয়। পরদিন ইয়ানজি এক রেস্কিউ মিশনে গিয়ে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। জলদি ইয়ানজির সার্জারি করতে হবে। তবে সিং বারবার ওই বাচ্চাটিকে দেখছিল। ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এজন্য ওর সিনিয়র ওকে বাহিরে যেতে বলে। ইয়ানজির সার্জারিটা ঠিকমতো হয়ে যায়। এরপর শাও শাও ওর অনেক খেয়াল রাখছিল। এখানে নার্স লিও ছিল। ও বুঝতে পারে ইয়ানজি আর শাও কাপল ছিল। তাই লি আর ওদেরকে ডিস্টার্ব না করে চলে যায়। ইয়ানজি যেদিন হুঁশে আসে ওর সামনে লি ছিল। ইয়ানজি ভাবে লি এতদিন ওর খেয়াল রেখেছে। তখনই শাও শাও এসে ওদের একসাথে দেখে কষ্ট পেয়ে চলে যায়। দেখতে দেখতে সিংয়েরও যাওয়ার দিন চলে আসে। ও আসলে শিশির গ্রামের বাড়িতে এসেছে। শিশি এখন পুরো সুস্থ ছিল। ওর আঙ্কেল আন্টির সাথেই থাকছিল। সিং আর ফেই প্রতিদিনই কথা বলে। কিছুদিন পর ফেইয়ের সৎ ভাই লু বাবা মায়ের সাথে ঝগড়া করে ফেইয়ের কাছে চলে আসে। ফেই যখন সিংয়ের সাথে কথা বলতো ওর ভাইয়ের সন্দেহ হয় সিং অস্ট্রেলিয়াতে নেই। এরপর ফেই সোজা জিচ্যাংয়ের কাছে যায়। জিচ্যাং প্রথমে ইচ্ছে মতো মিথ্যে বলে। তবে শেষমেশ ওকে সত্যটা বলতেই হয়। সিং তোমাকে ধোকা দিচ্ছে না, ও ঠেকায় পড়ে দূরে গিয়েছে। পরের সিনে ফেই সোজা সেখানে পৌঁছে যায়। সিং তো ওকে দেখে ভয় পেয়ে যায়। ওদিকে ইয়ানজি আর লি মুভি দেখতে গিয়েছে। লি বুঝতে পারে ও ইয়ানজির মনে ভালোবাসার জায়গাটা পাবে না। লি ওকে বলে দেয়, হাসপাতালে প্রতিটা সময় শাও শাওই তোমার খেয়াল রেখেছে। আমার মনে হয় তোমরা দুজনের জন্যই তৈরি হয়েছ। আর ওকে বিদায় জানিয়ে চলে যায়। সিং ফেইকে সরি বলে ওকে মিথ্যে বলার জন্য। এখানে লু আর শিশির একদমই বনে না। লু সব কাজে গড়বড় করে দেয়, যেগুলো পরে ওদেরকেই সামলাতে হয়। একদিন ফেই সিংয়ের ল্যাপটপে দেখে সিং লিভার ক্যান্সার নিয়ে রিসার্চ করছে। ও ভেবে নেয় সিংয়ের ক্যান্সার হয়েছে। এ কারণেই সিং ওর থেকে দূরে যেতে চাচ্ছে। ফেই অনেক কাঁদে, তুমি অসুস্থ আর আমাকে কেন বলনি? দেখো, ভবিষ্যতে যাই হোক আমি সব সময় তোমার পাশেই আছি। তুমি জলদি ঠিক হয়ে যাবে। সিং ভাবে ফেই হয়তো সত্যটা জানতে পেরেছে, তাইও কিছুই বলে না। আর ফেই তো ভেবেছে সিংয়ের ক্যান্সার হয়েছে, তাই ওর অনেক খেয়াল রাখে আর একসাথে বেশি বেশি সময় কাটাতে থাকে। পরদিন ফেই জানতে পারে আসলে এক আঙ্কেলের ফুসফুসে ক্যান্সার হয়েছে। সিং তাকে এর চিকিৎসার ব্যাপারে বলছিল। ফেই তো ওর উপর অনেক রেগে যায়। সিংও বুঝতে পারে ফেই ভুল বুঝেছে আর ওকে মানানোর চেষ্টা করে। তখনই শাও শাও এখানে চলে আসে।
শিশিদের গেস্ট হাউসে ছুটি কাটানোর জন্য। অন্যদিকে ইয়ানজি আর চ্যানশেন সামনাসামনি পড়ে যায়। চ্যানশেনের সাথে এক মেয়ে ছিল। ইয়ানজি ভেবে নেয় ও শাওশাওকে ধোঁকা দিচ্ছে। ইয়ানজি রেগে চ্যানশেনের সাথে মারামারি শুরু করে। শেষে চ্যানশেন ওকে বলে, এই মেয়ে আমার বোন হয়। ইয়ানজি বলে, আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, শাওশাওকে কখনো কষ্ট দিবে না। এই শুনে চ্যানশেন রেগে যায়, ওর আর আমার কবেই ব্রেকআপ হয়ে গেছে। আর কে শাওশাওকে কষ্ট দিচ্ছে? কাকে মিস করে ও সারাটা দিন কাটতে থাকে? কার স্মৃতি মনে করে প্রতিটা বছর ও ছোট্ট একটা রেস্টুরেন্টে নিজের বার্থডে মানাতে যায়? তুমি ওকে কষ্ট দাও, আমি না। এবার ইয়ানজিও বুঝতে পারে ও নিজেকে শাওশাওয়ের থেকে দূরে করে শাওশাওকেই কষ্ট দিচ্ছে। পরের সিনে দেখানো হয় শাওশাও গ্রামের মাঝে হারিয়ে গেছে। কেউই ওকে খুঁজে পাচ্ছিল না। ইয়ানজিও শাওশাওয়ের সাথে দেখা করতে এখানে চলে এসেছে। ওদিকে শাওশাও পায়ে ব্যথা পেয়ে পড়েছিল। ওর মনে পড়ে ইয়ানজি একবার ওকে শিখিয়েছিল ফোন এভাবে ধরলে কেউ বুঝতে পারবে ওর সাহায্য লাগবে। আর ঠিক এমনটাই হয়। এতে করে ইয়ানজি ওকে পেয়ে যায়। শাওশাও ওকে দেখে অবাক। ইয়ানজি ওকে কোলে করে গেস্ট হাউসে নিয়ে আসে। ও শাওশাওয়ের অনেক খেয়াল রাখে। পরদিন শাওশাও যখন ঘুরতে বের হয়, ইয়ানজি ওর পিছু আসে। ওর ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। শাওশাও বলে, এসবের মানে কি? ইয়ানজি বলে, তুমি কি আমাকে মাফ করে আরেকটি সুযোগ দিবে? শাওশাও কি বলবে বুঝতে পারে না আর চলে যায়। রাতের বেলা শিং ফেইকে সব কিছু বলে দেয়। 5 বছর আগে ভলেন্টিয়ার কাজের জন্য আমি সুনাম শহরে গিয়েছিলাম। সেখানে এক চাইনিজ পরিবারের সাথে আমার দেখা হয়েছিল। বাচ্চাটির নাম ছিল জিয়া। তখনই সেখানে কিছু সন্ত্রাসী হামলা করে। জিয়ার মা শিংকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। ওনার শেষ ইচ্ছে ছিল যেন জিয়াকে বাঁচায়। শিংও ইমার্জেন্সি জিয়ার সার্জারি শুরু করে, কিন্তু সেখানেও সন্ত্রাসীরা হামলা করে, যার ফলে শিং ছিটকে পড়ে যায় আর জিয়া সেখানেই মারা যায়। শিং বলে, এই বোঝা এখনও আমার মনে গেঁথে আছে। প্রায় সময়ই আমি জিয়াকে হ্যালুসিনেট করি। ইদানিং আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে। এ কারণেই আমি সার্জারি করতে পারছি না। ফেই ওকে সামলায়, এতে তোমার দোষ নেই। একদিন নিশ্চয়ই তুমি ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোমার পাশে আছি। ইয়ানজি এখন শাওশাওয়ের পিছু পিছুই ঘুরছিল। শাওশাওয়ের কিন্তু সেটা ভালোই লাগছিল। ইয়ানজি বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম কারণ আমি এক ডেঞ্জারাস মিশনে যাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো আর কখনোই ফিরে আসতে পারবো না। অযথা তোমাকে কেন অপেক্ষা করাবো? ফিরে আসার পর আর তোমার কাছে যাওয়ার সাহস হয়নি। আর আমার মনে হতো তুমি আমাকে নিয়ে লজ্জা পাও। এজন্য সবার সামনে আমাকে কাজিন বলতে। এ কারণে আমি ভাবতাম আমি তোমার যোগ্য না। কিন্তু এখন বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যে সমস্যাই আসুক না কেন তা আমাদের একসাথেই ফেস করতে হবে। এতদিনে আমি ভালো কিছু টাকা জমিয়েছি। কলেজে থাকা সময় যে এলাকায় তোমার ঘর পছন্দ ছিল সেখানে আমি ছোট্ট এক বাড়ি কিনেছি। শাওশাওয়ের কাছে এখন এর থেকেও দামি দামি জিনিস ছিল, কিন্তু ইয়ানজিকে ছাড়া ও কখনোই খুশি ছিল না। ওর কাছে ইয়ানজি সব কিছু। ইয়ানজি ওর কাছে অনেক মাফ চাইতে থাকে। অবশেষে শাওশাও ওকে মাফ করে দেয় আর ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। দুজন একসাথে খুবই খুশি। ওদিকে আমরা জানতে পারি যে থেরাপিস্ট শিংয়ের চিকিৎসা করে সে আর কেউ না, ফেইয়ের ম্যানেজার র্যানের ওয়াইফ। তবে এই ব্যাপারটা কেউ জানে না। যাই হোক, ওরা সবাই একসাথে গ্রামে খুবই মজা করছিল, ভালো সময় কাটাচ্ছিল। ফেই শিংয়ের মনটা ভালো করার চেষ্টা করছিল। ফ্ল্যাশব্যাকে ওদের ছোটবেলার কাহিনী দেখানো হয়। এক কাপলের বিয়ে হচ্ছিল। এটা দেখে ফেই বলে, বাহ, বড় হয়ে আমিও ব্রাইডের মতো জামা পরব। শিং এটা দেখে বলে, এই জামাটা পরলে ফেইকে কত সুন্দর লাগবে। বড় হলে আমি টাকা জমিয়ে ফেইকে এমন একটাই জামা কিনে দিব, ও অনেক খুশি হবে। বর্তমানে ইয়ানজি খুবই সুন্দর করে শাওশাওকে বিয়ের প্রপোজ করে দেয়। এত বছর ওরা দূরে ছিল, আর কেনই বা দেরি করবে? শাওশাও অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয়। সবাই ওদের জন্য খুশি হয়। সব কিছুই ঠিকঠাক চলছিল, শুধু শিংয়ের অসুখটাই ঠিক হচ্ছিল না।
কিছুদিন পর ওরা নিজেদের শহরে ফিরে আসে। সিং যখনই খুশি থাকার চেষ্টা করে, জিয়া ওর সামনে ভেসে ওঠে। ফেই সবসময় সিংয়ের পাশেই থাকতে চাচ্ছিল। সিং বলে, দয়া করে আমাকে কিছু সময় দাও। সিং ডিসাইড করেছে ও 2 মাসের জন্য রিহাব সেন্টারে চিকিৎসা নিবে, দেন ফেইয়ের কাছে ফিরে আসবে। এরপর সিং চিকিৎসার জন্য চলে যায়। ফেই নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখে। ও এখন নিজের এজেন্সিরই অনেক শেয়ার কিনে ফেলেছে। অভিনয় ছেড়ে ও একজন বিজনেস ওম্যান হয়ে গেছে। এর সাথে ও যে একাডেমিতে ডান্স শিখেছিল সেখানের ডান্সারদের জন্য নতুন একাডেমি খুলতে চাচ্ছিল। ও তো আর ডান্সার হতে পারবে না, তাই নিজের ডান্স টিম বানানোর ডিসাইড করে। শাও শাও আর ইয়ানজি এতদিনে কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছে। বিবাহিত জীবনে ওরা খুবই খুশি ছিল। একদিন শাও শাওয়ের কিছু কলিগ আসলে শাও শাও গর্ভের সাথে ইয়ানজিকে ওর হাজব্যান্ড হিসেবে পরিচয় করায়। ইয়ানজি অনেক খুশি হয়। চ্যানশ্যান যখন জানতে পারে শাও শাও বিয়ে করে ফেলেছে, ও অনেক কষ্ট পায়। এরপরও ও হাসি মুখে শাও শাওকে অভিনন্দন জানায়। ধীরে ধীরে সময় পার হচ্ছিল। ফেই ওর ডান্স টিমের জন্য ভেন্যুও জোগাড় করে ফেলে আর নিজেই তাদেরকে ডান্স শেখাতে থাকে। কিন্তু এতদিনে সিংয়ের সাথে একবারও ওর কথা দেখা কিছুই হয়নি, তাই ওর মনটা খারাপ ছিল। র্যান যখন এ ব্যাপারে জানতে পারে, ও বলে, আরে ইউ তো আমার ওয়াইফ। র্যান এরপর ওর ওয়াইফের অফিসে গিয়ে সিংয়ের তথ্য বের করে ফেইকে দেয়। ফেই এক মাস্কট সেজে সেখানে যায়। সিং ওকে দেখতে না পেলেও ফেই তো ওকে দেখতে পেল। ফেই এতেই খুশি ছিল। কিন্তু সিং যখন থেকেই মেডিটেশন নিতে শুরু করেছে, ওর মাঝে সাইড ইফেক্ট দেখা দিচ্ছিল। ধীরে ধীরে ও ইমোশনলেস হয়ে যাচ্ছিল। চিকিৎসা শেষে ও হাসপাতালে ফিরে আসে। ওর সার্জারির দক্ষতা আগের থেকেও ভালো হচ্ছিল। জিচ্যাং খুবই অবাক হয়, কারণ সিং কেমন যেন রোবটের মতো আচরণ করছিল। সিং তো ফেইয়ের সাথেও দেখা করে না, তবে ও ফেইকে নিরাশ করতে চাচ্ছিল না। আজ ফেইয়ের ডান্স টিমের পারফরম্যান্স ছিল। পারফরম্যান্স শেষে সিং ফেইয়ের জন্য ফুল নিয়ে আসে আর ওর প্রশংসাও করে। সিং আরও বলে, আমি তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করাতে চাই। ফেই তো অনেক খুশি। ও সোজা সেলুনে যায় হেয়ার ডাই করার জন্য। এখানে এক আন্টিও ছিল। ওনার ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে, এই খুশিতে উনিও এখানে এসেছে। কিন্তু সেলুন মহিলার কি হয়েছে কে জানে, ওদের চুলের 12টা বাজায় দেয়, যেটা খুবই ফানি ছিল। পরদিন সিং এভাবেই ফেইকে নিয়ে যায়। মজার কথা হলো, গতকাল সেলুনে যে আন্টির সাথে ফেইয়ের দেখা হয়েছিল, উনি আসলে সিংয়ের মা। উনি চুলে মাস্ক লাগিয়ে চুল ঠিক করে ফেলেছে, তাই ফেইকেও সেগুলো লাগিয়ে ওর চুল ঠিক করে দেয়। সিংয়ের বাবা মা ফেইকে খুবই পছন্দ করে। মিষ্টি একটা মেয়ে, সবাই তো পছন্দ করবেই। সবাই একসাথে খুবই খুশি ছিল। একমাত্র সিংই কেমন যেন বেখেয়ালি ছিল। ফেই এটা খেয়াল করে। এরপর ও সিংয়ের থেরাপিস্টের সাথে কথা বলে সব কিছু জানতে পারে। ফেই সিংয়ের সাথে বেশি বেশি সময় কাটাতে থাকে, যেন সিংকে স্বাভাবিক করতে পারে। জিচ্যাং আর কফি একসাথে খুবই খুশি ছিল। একদিন জিচ্যাং ওকে বিয়ের প্রপোজ করে দেয়। কফি প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। এখানে সিং ফেইয়ের জন্য আংটি কিনতে যায়। সুন্দর এক ভিডিও বানায় ফেইকে প্রপোজ করতে, কিন্তু ও নিজেও বুঝতে পারছিল ওর অনুভূতি আচরণ আগের মতো নেই। একদিন ও ফেইকে সুন্দর করে ডিনারে নিয়ে যায়। ফেই খুবই খুশি ছিল। সিং ওকে প্রপোজ করতেই যাচ্ছিল, কিন্তু শেষে রাইটারের মাথায় ভূত চাপে। মানে সিং অনুভব করে ও ফেইকে নিয়ে আগের মতো অনুভব করে না, তাই ও ফেইকে খুশি রাখতে পারবে না। ও বলে, তুমি নিজের জীবনে খুশি থাকো। এর সাথে ফেইয়ের সাথে ব্রেকআপ করে ফেলে। ফেই ওকে থামানোর অনেক চেষ্টা করে। সিং চলে যায়। ব্রেকআপের পর ফেইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এর মাঝে আমরা জানতে পারি শাও শাও প্রেগন্যান্ট। ওরা দুজন খুবই খুশি ছিল, কিন্তু শাও শাও একটু চিন্তায় ছিল। সবে মাত্র ও ভালো এক মুভির কাজ পেয়েছে। ইয়ানজি বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার খেয়াল রাখব। আমি নিজে তোমাকে সেটে নিয়ে যাব, আবার নিজে নিয়ে আসব। শুটিং শেষ হওয়া না পর্যন্ত কাউকেই এটা জানাবো না। শাও শাও ওর এত কেয়ার দেখে খুশি হয়। অন্যদিকে সিং আর ফেইয়ের স্কুলের
100 বছর উপলক্ষে ওদেরকে ইনভাইট করা হয়। দুজনই ওদের হোমটাউনে যায় আর স্কুলে ওদের দেখা হয়ে যায়। ফেই ওকে অনুরোধ করে, আমার সাথে ব্রেকআপ করো না। সিং বলে, আমি সুস্থ নেই। সুনাম থেকে আমার এক পুরনো কলিগ কেভিনের মেসেজ এসেছে। ও বলেছে হয়তো জিয়া এখনও বেঁচে আছে। জিয়ার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি হয়তো ঠিক হতে পারবো না। সিংয়ের ফ্লাইট আগামীকাল ছিল। আজকের জন্য ফেই ওকে ওর বয়ফ্রেন্ড হয়ে থাকতে বলে। সিংও রাজি হয়। ফেই ওর সাথে ভালো সময় কাটায়। ও উইশ করে যেন ওরা একসাথে বৃদ্ধ হতে পারে। ফেই ঘুমিয়ে পড়লে সিং ওকে বাড়ি এগিয়ে দেয় আর প্রমিস করে সুস্থ হলে ও আবারও ফেইয়ের কাছে ফিরে আসবে। সকালে ফেই যখন ঘুম থেকে উঠে এতক্ষণে সিং চলে গেছে। ওদিকে সিং সুনামে পৌঁছে গেছে। ডাক্তার কেভিন ওকে বলে, একজন বলেছে এক ছেলে তোমাকে খুঁজতে এসেছিল। ছেলেটি বলেছে 5 বছর আগে ডাক্তার সিং ওর জীবন বাঁচিয়েছে। কেভিন ওকে এক আশ্রমের ঠিকানা দেয়, জিয়া সেখানে থাকতে পারে। সিং জলদি সেদিকে যাচ্ছিল। কেভিন বলে, আশা করি এই প্ল্যানটা কাজ করবে। সিং ওই আশ্রমে যায়। এখানে অনেক বাচ্চা আর লোক ছিল যাদের জীবন সিং বাঁচিয়েছিল। এখানে আসার পর সিংয়ের মন অনেকটাই ভালো হয়। ডাক্তার কেভিন ওকে বলেছে এই আইডিটা জিয়ার, যেখানে জিয়া প্রায় সময়ই পোস্ট করে। সিং খুশি হয় যে জিয়া বেঁচে আছে। একদিন ইমার্জেন্সি কারো সার্জারি করা লাগবে। এখানে কোনো সার্জন ছিল না। সিং যদিও ভয় পাচ্ছিল, তবে ও আজ জিয়াকে দেখতে পাচ্ছিল না। আজ ও খুবই ভালো করে সার্জারি করে ফেলে। সিং তো অনেক খুশি। অবশেষে কি তাহলে জিয়াকে নিয়ে ওর হ্যালুসিনেশন দূর হলো? এতদিন পর সিং ফেইয়ের সাথে যোগাযোগ করে। ফেই কান্নার জন্য কথাই বলতে পারছিল না। সিং বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আমি আবারও অনুভব করতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি। ফেই বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর আমরা জানতে পারি ফেই আসলে জিয়া নামের আইডিটা চালাচ্ছিল। ফেই থেরাপিস্ট ইউ আর ডাক্তার কেভিনের সাথে এই প্ল্যানটা করেছে যেন সিংকে স্বাভাবিক করতে পারে। যদিও এটা মিথ্যে ছিল, এটা তো কাজ করেছে। ফেই সোজা সুনামে চলে যায় সিংয়ের সাথে দেখা করতে। বাজারে সিং ফেইয়ের জন্য উপহার কিনছিল। কিছু চোর খেয়াল করে সিংয়ের কাছে অনেক টাকা আছে। এ সময় সিং দূর থেকে ফেইকে দেখে ওর দিকে যেতেই নিচ্ছিল, কিন্তু তখনই ওই চোরগুলো সিংকে অপহরণ করে নিয়ে যায়, যার ফলে ফেই আর সিংকে দেখতে পায় না। কেউই সিংকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ওরা বুঝতে পারে সিংয়ের সাথে কিছু হয়েছে। ফেই অনেক কাঁদছিল। তখনই সিং ওর কাছে ফিরে আসে। ফেই অনেক খুশি। সিং ওকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর ওরা এখানেই সুন্দর করে বিয়েটা করে ফেলে। কিন্তু এসব শুধু ফেইয়ের স্বপ্নই ছিল। সিং অপহরণ হওয়ার পর আর কখনোই ফিরে আসেনি। এতে সিংয়ের মা অসুস্থ হয়ে পড়েছিল। ফেই সিংয়ের বাবা মাকে সামলানোর জন্য বলেছে ওরা সুনামে বিয়ে করে ফেলেছে। সিংকে কাজের জন্য আরও 1 বছর সেখানে থাকতে হবে। সব সত্যটা সিংয়ের বোন জানত। ফেই সারা জীবন সিংয়ের অপেক্ষা করতে রাজি ছিল। প্রতিনিয়ত ও সিংয়ের ফিরে আসার অপেক্ষা করছিল। এভাবেই অনেক সময় পার হয়ে যায়। এখন ওদের এজেন্সিটা ভালো চলছিল। এতদিনে ফেইয়ের ডান্স গ্রুপও অনেক ভালো করেছে, যার ফলে ফেই অ্যাওয়ার্ডও পেয়েছে। আজ কফি ওর বিয়ের ড্রেস ট্রায়াল দিতে আসে। ও আর জিচ্যাং একসাথে খুশি ছিল। ফেইও এখানে ওয়েডিং ড্রেস ট্রায়াল দেয়। নিজের ছবি তুলে সিংয়ের অ্যাকাউন্টে পাঠায়। প্রতিদিন কি হয় না হয় ও সব কিছুই সিংকে মেসেজ করে। ফেই প্রতিনিয়ত সিংয়ের বাবা মায়ের খেয়াল রাখে। সিংয়ের বোন বলে, অনেক তো হলো, এবার তোমার উচিত জীবনের সামনে এগোনো। ও আরও বলে, সিং সুনামে যাওয়ার আগে নিজের ঘরটা তোমার নামে করে দিয়েছিল আর আমাকে বলেছিল তোমার খেয়াল রাখতে। সিং তো ফিরে আসেনি, তবে ডাক্তার কেভিন সিংয়ের ডায়েরিটা পাঠিয়েছে। এরপর ফেই সিংয়ের ঘরে গিয়ে থাকতে শুরু করে। সিং নিজের ডায়েরিতে ফেইয়ের ব্যাপারেই অনেক কিছু লিখেছে, যে ফিরে এসে আবারও ফেইকে কাছে টেনে নিবে, ওরা বিয়ে করবে, একসাথে অনেক খুশি থাকবে। এসব পড়ে ফেই অনেক কাঁদে।
ও শিংকে অনেক মিস করছিল। হঠাৎ একদিন ফেই ঘুম থেকে উঠে দেখে শিং ফিরে এসেছে। ফেই বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। কিন্তু এটাও ফেইয়ের স্বপ্ন ছিল। ফেই দৌড়ে বাহিরে যায়। একটু পর শিং এখানে চলে আসে। ফেই ওকে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলে? এত সময় কেন লাগলো? শিং বলে, আমি ঠিক আছি বোকা, আমি তো এখানেই আছি তোমার সাথে। এর মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আসলেই কি শিং ফিরে এসেছে নাকি এটা ফেইয়ের হ্যালুসিনেশন? আমার তো মনে হয় এটা ওপেন এন্ডিং ছিল। হয়তো শিং মারা গিয়েছে আর এবার ফেই শিংকে হ্যালুসিনেট করতে শুরু করেছে। কারণ শিং যেদিন হারিয়ে গিয়েছিল ওই দিন যে কাপড় পরেছিল আজও সেই কাপড় পরে আছে। তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে।